নারী কর্মীদেরকে এইভাবে অপদস্থ অপমানিত করতে পারে, সেই দলের নেতা যদি সুযোগ পায় তাহলে বাংলাদেশের সাধারণ নারীদেরকে, সাধারণ মা বোনদেরকে তারা কিভাবে অপদস্থ অপমানিত করবে, যার অবশ্য উদাহরণ আমরা 1971 সালেই দেখেছিলাম। দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনীতিতে নতুন গতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা ও যশোরে টানা জনসভা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রায় 2 দশক পর এই অঞ্চলে তার সরাসরি উপস্থিতিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে তৈরি হয় ব্যাপক উৎসাহ ও রাজনৈতিক উত্তাপ। কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আমরা এটি দেখিনি। আমরা শুধু দেখেছিলাম গণতন্ত্রের পক্ষে, মানুষের অধিকারের পক্ষে কারা লড়াই করার জন্য রাজপথে নেমে এসেছে। প্রিয় ভাই বোনেরা, এই দেশে শত হাজার বছর ধরে প্রত্যেকটি ধর্মের মানুষ শান্তিতে বসবাস করেছে। আমরা চাই, বিএনপির লক্ষ্য এবং বিএনপির উদ্দেশ্য হচ্ছে আমরা সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। সোমবার 2 ফেব্রুয়ারি সকাল থেকেই খুলনা মহানগরী ও আশপাশের জেলা বাগেরহাট, সাতক্ষীরা থেকে দলে দলে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে। এই জনসভা ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিএনপির নির্বাচনী অভিযানের প্রথম বড় প্রদর্শনী। খুলনার জনসভায় তারেক রহমান দক্ষিণ পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানা পুনরায় চালু, গ্যাস সংযোগ, সুন্দরবনকে ঘিরে পরিবেশ বান্ধব পর্যটন, নতুন ইকোনমিক জোন এবং উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, এসব বিষয় তার বক্তব্যে বিশেষভাবে উঠে আসে। বিশ্লেষকদের মতে এটি ছিল বিএনপির আসন্ন ইশতেহারের একটি আঞ্চলিক রূপরেখা। সেই কাঙ্ক্ষিত বাংলাদেশের স্লোগান হবে একটাই। জানেন কি সেই স্লোগান? করব কাজ, কি ভাই, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। খুলনার কর্মসূচি শেষ করে দুপুরের দিকে হেলিকপ্টারে যশোরের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। এ সময় যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে ইতিমধ্যেই জনতার ঢল নেমেছে। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। জনসভাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় প্রশাসন। 5 শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়, যাদের মধ্যে শতাধিক সদস্যের শরীরে ছিল বডি ক্যামেরা। র্যাবের 6টি বিশেষ টিমও মাঠে দায়িত্ব পালন করে। যশোরের জনসভায় তারেক রহমান সরাসরি সতর্কবার্তা দেন। তিনি বলেন, একটি রাজনৈতিক দল নির্বাচনকে বিতর্কিত ও বাধাগ্রস্ত করার চেষ্টা করছে এবং জনগণকে অত্যন্ত সজাগ থাকতে হবে। নারীদেরকে নিয়ে সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একটি দলের শীর্ষ নেতা কর্মজীবী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেছেন, পরে সেটিকে আইডি হ্যাক বলে চালানোর চেষ্টা করা হয়েছে, যা প্রশাসনের তথ্য অনুযায়ী সত্য নয়। তারেক রহমান বলেন, যারা মিথ্যা কথা বলে এবং ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে, জনগণকে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। যে তাদের অ্যাকাউন্ট বলে হ্যাক হয়ে গিয়েছিল, কিন্তু আমরা দেখেছি বিশেষজ্ঞরা বলছে এইটা সম্পূর্ণ মিথ্যে কথা, অ্যাকাউন্ট হ্যাক হতে পারে না। কারণ সেই বক্তব্য দেবার পরেও তারা আরো অনেক বক্তব্য দিয়েছে, অ্যাকাউন্ট হ্যাক হয়নি। অর্থাৎ কি দাঁড়ালো যে তারা সমগ্র জাতির সামনে জ্যান্ত ভাবে নিজেদেরকে রক্ষা করার জন্য মিথ্যে কথা বলছে। তিনি আরো বলেন, 71-এ যাদের কারণে লাখ লাখ মা বোন নির্যাতনের শিকার হয়েছেন, সেই শক্তির ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার যে স্ত্রী ছিলেন বিবি খাদিজাও ছিলেন একজন কর্মমুখী মহিলা। উনি ছিলেন একজন মহিলা ব্যবসায়ী। আজকে যেই দলটি, যাদের নেতা আজ বাংলাদেশের নারীদেরকে একটি খারাপ কিছুর সাথে তুলনা করেছে, তারা বলে তারা ইসলাম কায়েম করবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী পর্যন্ত, উনিও পর্যন্ত একজন ব্যবসায়ী ছিলেন। তাহলে আজকে কোথায় গিয়ে দাঁড়ালো বাংলাদেশের নারী সমাজ, তথা তাবৎ পৃথিবীর নারী সমাজকে কিভাবে অপমান করা হলো। যশোরের অর্থনীতি প্রসঙ্গে তারেক রহমান বিশেষভাবে ফুল চাষের কথা উল্লেখ করেন। তিনি বলেন, গার্মেন্টস পণ্যের মতো যশোরের ফুলও আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা সম্ভব।
যা এই অঞ্চলের অর্থনীতিতে নতুন দিগন্ত খুলতে পারে। জনসভায় যশোর ও কুষ্টিয়া অঞ্চলের 7 জেলার 22 জন বিএনপি প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তিনি এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। ধানের শীষ হাতে দিয়েছে, এদেরকে আপনারা কম বেশি চিনেন। এই মানুষগুলোকে 12 তারিখ পর্যন্ত দেখে রাখার দায়িত্ব আপনাদের। ইনশাল্লাহ 13 তারিখে ধানের শীষের সরকার গঠিত হলে 13 তারিখ থেকে এই মানুষগুলো আপনার এলাকার উন্নয়ন, আপনার সমস্যা সুবিধা অসুবিধা সবকিছু দায় দায়িত্ব তাদের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে খুলনা ও যশোর সফরের মাধ্যমে বিএনপি দক্ষিণ পশ্চিমাঞ্চলে নিজেদের সাংগঠনিক শক্তি ও মাঠের নিয়ন্ত্রণ স্পষ্ট বার্তায় তুলে ধরেছে। সব মিলিয়ে খুলনা ও যশোরের এই যৌথ সফর শুধু দুটি জনসভা নয়, এটি ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভোটের সমীকরণে ধানের শীষের পক্ষে একটি বড় রাজনৈতিক বার্তা।